ভারতবর্ষের ইতিহাস সম্পর্কিত একটি বই পড়ছিলাম। পড়তে পড়তে মনে হলো কথা কও ইতিহাস আপনারা এত ভালোবেসেছেন, তো সেই প্রসঙ্গে আপনাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া যাক। যে ছোট ছোট ঘটনা, যে ছোট ছোট গল্পের আকারে আমরা আমাদের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস বা পৃথিবীর ইতিহাস আমরা তুলে ধরছি, সেগুলির মাধ্যমে যেন ইতিহাস সম্পর্কে মানুষের আগ্রহ আরও তৈরি হয়, আপনার আগ্রহ তৈরি হবে এবং আপনি পরের প্রজন্মের কাছে সেই আগ্রহের ধারাবাহিকতা পৌঁছে দিতে পারেন। আর আমাদের এই প্রয়াসগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই প্রয়াসগুলি, অর্থাৎ আমাদের চ্যানেলটির অন্যান্য এপিসোডগুলি দেখে আপনি সেগুলিও কিন্তু ছড়িয়ে দিতে পারেন যারা ইতিহাস ভালোবাসেন সেই সব মানুষের মধ্যে যারা ভুলে যাননি আমাদের অতীত, যারা ভুলে যাননি আমাদের শিকড়। ও হ্যাঁ, আজকের পর্বটি মিস করবেন না কিন্তু। তাহলে চলুন কথা কও ইতিহাসের আজকের পর্বটি শুনে নেওয়া যাক। আজ বলবো এক ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কথা, যার ছোঁয়ায় বাঙালি বাড়ির মুরগির ঝোল কিংবা ভারতীয় কারি টোকিওয় বসে চেটে পুটে খাচ্ছেন জাপানিরা। কিভাবে সম্ভব হলো এই ঘটনা? আসুন আজ কথা কও ইতিহাসে সেই কাহিনী তুলে ধরি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রাসবিহারী বসু যেন রহস্যে মোড়া এক চরিত্র। ব্রিটিশের চোখে ধুলো দিতে এত রকম ছদ্মনাম আর ছদ্মবেশ বোধহয় আর কেউ ধারণ করেননি। আজাদ হিন্দ ফৌজের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের নাম জড়িয়ে গেলেও অনেকেই হয়তো জানেন না এই বাহিনীর জন্ম দিয়েছিলেন রাসবিহারী বসু। 1942 সালের মার্চ মাসে টোকিওতে তাঁর ডাকে অনুষ্ঠিত একটি সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠনের সিদ্ধান্ত হয়। এখানেই ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রাসবিহারী জাপানের হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দেন। এখান থেকেই আজাদ হিন্দ বাহিনীর সলতে পাকানো শুরু হয়। তাঁর জীবন আলেখ্য অবলম্বনে উপন্যাস রচনা করেছিলেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। স্বয়ং মহানায়কও তাঁর দাবি অগ্রাহ্য করতে পারেননি। অভিনয় করেছিলেন উপন্যাস কেন্দ্র করে তৈরি ছবি সব্যসাচীতে। বাংলার অগ্নিযুগের বীর সন্তান রাসবিহারী বসুকে ভুলেছে আধুনিক প্রজন্ম, কিন্তু জাপানে তিনি এখনও প্রাসঙ্গিক, সৌজন্যে বিপ্লবীর নিজস্ব ঘরানার রন্ধনশৈলী। তবে সেসব তো অনেক পরের কথা। জেনারেল লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টার মূল চক্রী যে রাসবিহারী, সেটা জানতে পেরে ব্রিটিশ পুলিশ তার মাথার উপর 12,000 রুপি ধার্য করেছে। কিন্তু খিদিরপুর থেকে গোপনে পালালেন তিনি। ছদ্মবেশে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় সেজে প্রিয়নাথ ঠাকুর অর্থাৎ পিএন ঠাকুর নাম নিয়ে জাপানে পালিয়ে আসেন রাসবিহারী। কথায় বলে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। জাপানে বসেই ব্রিটিশ সরকারের রাতের ঘুম কেড়ে নিতে শুরু করেন। তাঁরই ডাকে জাপানে পৌঁছে সুভাষচন্দ্র আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু জাপানে গিয়েও রাসবিহারীকে নতুন সংগ্রাম শুরু করতে হয়। রাসবিহারী সহ বেশ কয়েকজন বিপ্লবীদের জাপানবাসের খবর ব্রিটিশের কানে যায়। ব্রিটিশ দূতাবাস জাপান সরকারকে ক্রমাগত চাপ দিতে থাকে বিপ্লবীদের ধরিয়ে দেবার জন্য। সরকার বাধ্য হয়ে তাদের জাপান ত্যাগের নির্দেশ জারি করে। কিন্তু এবার কি হবে? এত দূরে এসেও ব্রিটিশের কাছে ধরা দিতে হবে। ঠিক ভারতে যেভাবে ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকতে হতো, জীবনের সেই অধ্যায়টি যেন ফিরে এলো রাসবিহারীর জীবনে। মাঝে মধ্যে খুব হতাশ হয়ে বলে উঠতেন, হায় ঈশ্বর, আমার দেশের মুক্তির জন্য আমাকে আর কত যন্ত্রণা সইতে হবে। এদিকে যখন রাসবিহারী বসুকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেও কিছুতেই বাঁচানো যাচ্ছে না, তখন তার বন্ধু ও আশ্রয়দাতা তোয়ামা একটি কৌশল বার করেন। তিনি সৌজা আইজোকে তার
জ্যেষ্ঠ কন্যা তোশিকোর সঙ্গে রাসবিহারীর বিয়ের প্রস্তাব দেন। সেই সময় জাপানে বিদেশিদের বিয়ে করার রীতি ছিল না। এদিকে তোশিকো তো রাজি। রাসবিহারী যখন শুনলেন তোশিকো এই বিয়েতে রাজি, তখন তিনি অবাকই হলেন। ধনী পরিবারের একজন শিক্ষিতা সুন্দরী কন্যা সহায় সম্বলহীন এক ভারতীয় বিপ্লবীকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন। এই অবাক বিস্ময় থেকেই তোশিকোর প্রতি প্রেমে পড়লেন তিনি। কিন্তু রাসবিহারী মনে মনে ভাবলেন, দেশকে স্বাধীন করার জন্য পরিবার ছেড়ে ভারত থেকে জাপানে এসেছেন, বিয়ে করে সংসার পাতলে তিনি স্বাধীনতা আন্দোলন চালিয়ে যেতে পারবেন তো? আবার জাপানে থাকতে গেলে এই বিয়ের খুবই প্রয়োজন। তাই শেষ পর্যন্ত অনেক ভেবে বিয়েতে মত দিলেন তিনি। 1918 সালের 9 জুলাই তো আমার বাড়িতেই চূড়ান্ত গোপনে রাসবিহারী ও তোশিকোর বিয়ে সম্পন্ন হল। গোপনীয়তা বজায় রাখতে কোনো অতিথিকে আমন্ত্রণ করা হয়নি। এমনকি অতি সাধারণ পোশাকে বাবার সঙ্গে ট্রামে চড়ে বিয়ে করতে এলেন তোশিকো। সেই পোশাক বদল করে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। বিয়ের পর আতাগুয়ামাতেই আত্মগোপনে নতুন সংসার পাতলেন রাসবিহারী ও তোশিকো। ব্রিটিশ গোয়েন্দারা কিন্তু তখনও তার পিছু ছাড়েনি। তাই একের পর এক বাড়ি বদল করতে হলো তাঁদের। কোথাও এক রাত, কোথাও এক মাস, কোথাও আবার 1 বছর। বিয়ের পর প্রায় 13 বার বাড়ি বদল করতে হলো। আত্মগোপনে থাকাকালীনই 1920 সালের 13ই আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন তোশিকো। নাম দেন মাসাহিদে। ঠিক 2 বছর পর তোশিকো একটি কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় তেতসুকো। রাসবিহারী বসু তাঁর স্ত্রী তোশিকোকে খুব যত্ন করে বাংলা ভাষাও শিখিয়েছিলেন। এমনকি রোজ সকালে মন্ত্র উচ্চারণ করাতেন। আর তোশিকো তাঁর ছেলে মেয়েদেরও বাংলা শিখিয়েছিলেন। বিয়ের পর জাপানের নাগরিকত্ব পান রাসবিহারী। কিন্তু তাঁর দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী হয়নি। স্ত্রী অমানবিক কষ্ট সহ্য করেছেন। যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগে মাত্র 28 বছর বয়সে পরলোকে যাত্রা করেন তিনি। পত্নী বিয়োগের পরের বছর জাপানের নাকামুরায় ভারতীয় কারি রেস্টুরেন্ট ইন্দো নো মন প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। 88 বছর পেরিয়েও এই কারি রেস্টুরেন্ট এখনও নাকামুরায় সমান জনপ্রিয়। রাসবিহারী বসুই প্রথম জাপানে ঐতিহ্যবাহী ভারতীয় মশলায় রাঁধা চিকেন কারি প্রচলন করেন। একই ধরনের সুস্বাদু কারি আজও পাচক উপহার দিচ্ছেন প্রতিদিন। স্ত্রীর অকাল মৃত্যুর পরে শ্বশুরমশাইয়ের সঙ্গে বেকারির উপরের তলায় একটি রেস্তোরাঁ খোলেন বঙ্গসন্তান। সেখানেই প্রথম বাণিজ্যিকভাবে পরিবেশিত হয় বাংলার পাতলা মুরগির ঝোল। জাপানিদের কাছে অচিরেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে সেই পদ। আশ্চর্যের বিষয়, বর্তমানেও রাসবিহারী বসুর সেই রেসিপি মেনেই রাঁধা মুরগির ঝোলের কদর এতটুকু কমেনি। টক দই, পেঁয়াজ, আদা, রসুনে কষানো সেই ঝোলে এখনও পড়ে সেদ্ধ আলুর খণ্ড। পেট রোগা থেকে ভোজন রসিক সমস্ত ভেতো জাপানের পাতেই অনায়াসে জায়গা করে নিয়েছে বাংলার এই অতি আপন রান্না। এই রেস্টুরেন্ট হয়ে উঠেছিল দ্বিতীয় মহাযুদ্ধ পর্যন্ত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র। এখানেই ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে সমর্থনকারী জাপানি রাজনীতিক, বুদ্ধিজীবী, উচ্চপদস্থ সামরিক কর্তারা আলাপ আলোচনায় বসতেন। রাসবিহারী বসুর এই জীবন নিয়ে রোমহর্ষক ছবি তৈরি হতেই পারত। রাসবিহারী বসুর ছেলে জাপানি সৈন্যবাহিনীতে যোগদান করেন এবং মারা যান। কিন্তু তার মেয়ে তেতসুকো বসু হিগুচি বাবার স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছেন। তার পিতা যে ভূমির জন্য লড়াই করে গিয়েছেন, না, মেয়ের সৌভাগ্য হয়নি সেখানে পা রাখার। কেন যেতে পারেননি সেও এক রহস্য।
স্বাধীন ভারতের কোনো রাজনীতিক তাকে তার পিতৃভূমিতে আমন্ত্রণ জানিয়েছেন কোনো দিন? ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এমন অজানা কথা আর এমন রহস্যে মোড়া একটা প্রশ্ন রেখে দিল কথা কও ইতিহাস।